অনেক সময় আমাদের উইকনেস গুলো ভালো দেখতে পাই না, বা আমাদের লিমিটেশনস গুলো ভালো আমাদের চোখে পড়ে না, কিছু ব্লাইন্ড স্পট তৈরি হয়। সো ওইগুলো আপনার মানে যেটা মেন্টরের কাজ, যেটা বা আপনার কোচের কাজ, যেটা আপনার ব্লাইন্ড স্পট গুলোকে ধরা এবং ওইটাকে কারেক্ট করা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সো সো কিপ দ্যাট থিং ইন মাইন্ড। আচ্ছা, যারা করেন নাই তাদেরকে বলতেছি, যারা করেন নাই তাদেরকে প্রথম থেকে আবার আমি আমি আসি। এই যে এখানে প্রথম এটা হচ্ছে পেজ 1, যেখানে আমরা প্রথম আমাদের স্কোপ ম্যানেজমেন্ট, আমাদের একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট। প্রজেক্টটা কি? প্রজেক্টটা হচ্ছে আমরা যে গোল সেট করেছি, আমরা আমাদের বিজনেস গোল বা অবজেক্টিভ সেট করেছি, ওইটার আইডিয়াল আইডিয়াল গোল প্ল্যান যেটা আমাদের আছে, ওইটার বাস্তবায়ন করার জন্য, ওইটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা স্কোপ এবং আমাদের অবজেক্টিভ সেট করতেছি। আচ্ছা, আপনার গোল, আপনি যে শুধু আপনার গোল নিয়ে কাজ করবেন তা না, আপনি ম্যানেজমেন্টে যে কোনো কিছু নিয়ে আসতে পারেন। এই জায়গাটায় আপনাকে শুধু প্ল্যান করতে হবে। সে আপনি একটা নতুন নতুন একটা আউটলেট দিবেন, আপনার অলরেডি একটা আউটলেট আছে, আপনি আরেকটা আউটলেট দিবেন, অথবা আপনার দ্বারা যে আপনার আছে, অনলাইন স্টোর আছে, দ্বারা যে এখন আপনি আরেকটা অনলাইন মার্কেট প্লেসে আপনার স্টোরটা দিবেন, তাহলে এটাতে আপনার সেকেন্ড, এইটাও একটা গোল আকারে আসতে পারে। আপনি বিস্তারিত লিখতে পারেন, দেন আপনার ওখানে ওই তারা প্ল্যান দিবে, একইভাবে আপনার প্রজেক্ট স্কোপ অবজেক্টিভ দিবে। আপনি আপনার ইভেন এক্সিস্টিং বিজনেসে আপনার কোনো একটা ম্যানেজমেন্ট অবজেক্টিভ আপনি টাচ করতে পারেন। লাইক আপনি আপনি বলতে পারেন যে আপনি নতুন কাস্টমার সার্ভিস ইন্ট্রোডিউস করবেন, কাস্টমার সেবা ইন্ট্রোডিউস করবেন। সো ওইটার একটা প্ল্যান আপনি গোল সেট করবেন, গোলটাকে এখানটায় দিবেন, দিলে পরে সে আপনার প্রজেক্ট স্কোপ অবজেক্টিভ সেট করে দিবে। দেওয়ার পরে সেকেন্ড হচ্ছে আপনার, তারপরে এটাকে আস্তে আস্তে আপনি প্রোগ্রেস করবেন। আপনি যখন এটাকে এআই দিয়ে আপনি এখানে আপনার গোলটাকে সেট করবেন, প্রম্পট রেডি হয়ে যাবে। প্রম্পটটা নিয়ে আপনি টাইম ফ্রেম সেট করে দিবেন, কয় তারিখ থেকে আপনি কাজ শুরু করবেন এটা সেট করে দিবেন। তারপরে আপনি প্রজেক্ট প্ল্যানিং এর দিকে চলে যাবেন। আপনার টাস্ক ইভ্যালুয়েট করবে, আর্জেন্সিটাকে সেট করবে, ওইভাবে পুরো বিষয়টাকে, প্ল্যানটাকে সে ডিজাইন করবে। তো ওইটা হলে পরে আপনি যে এই প্রম্পটটা চলে আসবে, প্রথম এই প্রম্পটটা আসবে, প্রথম আউটপুটটা দেওয়ার পরে সেকেন্ড শিটে এই প্রম্পটটা চলে আসবে। এই প্রম্পটটা নিয়ে আপনি সিম্পল কপি করবেন, এআই তে যাবেন, এআই কে দিয়ে রান করলে পরে এআই একটা আপনাকে সাথে সাথে একটা আউটপুট দিবে, আপনি আউটপুটটা নিয়ে কাজ করবেন। এভরিবডি ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার সবাই? এভরিবডি ক্লিয়ার সো ফার? ভেরি সিম্পল, ভেরি ইজি। এখানে জাস্ট কপি পেস্ট, নাথিং এলস। কিন্তু কনসেপ্টটা বোঝাটা খুব জরুরি, হোয়াট ইউ আর ডুইং অ্যাকচুয়ালি। আপনি এখন আপনার প্রজেক্ট প্ল্যানিংটা করতেছেন, মানে আপনার প্রজেক্ট ম্যানেজমেন্টটা করতেছেন। আপনার প্রজেক্টটা হচ্ছে আপনার এই বিজনেস এক্সপেনশন বা বিজনেস ক্রিয়েশন গোল প্ল্যান, এটা হচ্ছে এই বর্তমানে চলতেছে আমাদের এইটা। সো লেটস গো ব্যাক টু আওয়ার প্রেজেন্টেশন। আমরা আমাদের প্রেজেন্টেশনে ব্যাক করি। আচ্ছা, প্রজেক্ট প্ল্যানিং হওয়ার পরে আমাদের নেক্সট স্টেপটা হচ্ছে প্রায়োরিটাইজেশন। আমরা যখন একটা প্রজেক্ট প্ল্যান করে ফেলি, তাহলে আমাদের প্রথমে কি কাজটা করতে হবে, কোন কাজটা করতে হবে। এখন এআই কে দিয়ে আমরা প্রায়োরিটাইজ করব উইথ প্রপার স্কোরিং, যেটা করা দরকার। সো এটা হচ্ছে লেভেল অফ কমপ্লেক্সিটি, তাকে অ্যাসেস করা। লেভেল অফ কমপ্লেক্সিটি আমাদের কেন অ্যাসেস করতে হবে, কেন ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট ম্যানেজমেন্টে প্রজেক্টের বিভিন্ন টাস্কের লেভেল অফ কমপ্লেক্সিটি অ্যাসেস করা, এটা কেন ইম্পর্টেন্ট, কমপ্লেক্সিটি লেভেলটাকে জাজ করা। এনি আইডিয়া, কোনো পয়েন্ট কেউ লিখতে পারেন, আমাকে দিতে পারেন, why we need to assess complexity?
লেভেল অফ কমপ্লেক্সিটি অ্যাসেস করা। ফ্যান্টাস্টিক। রিস্ক অ্যানালাইসিস করার জন্য এনি আদার পয়েন্ট কারো পক্ষ থেকে? মার্কেট অ্যানালাইসিস, ফাহমিদা তুলি আপু বলতেছে মার্কেট অ্যানালাইসিস পরের বিষয়। এখন আমরা শুধু প্রজেক্ট ম্যানেজমেন্টের মধ্যে আছি। টু আন্ডারস্ট্যান্ড প্রায়োরিটিটাকে আন্ডারস্ট্যান্ড করা, এটা অলওয়েজ উই মাস্ট হ্যাভ প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি। ওকে, টু আন্ডারস্ট্যান্ড হাউ মাচ রিসোর্স, ইয়েস দ্যাট ইজ ইম্পর্টেন্ট। খালিদ মাহমুদ, আসাদ ভাই, রিসোর্স অ্যালোকেশনের জন্য আমাদের এটা জানা দরকার। আরেকটা হচ্ছে যে আপনার সব ধরনের হিউম্যান রিসোর্স, আপনার একটা কমপ্লেক্স টপিক এক্সপার্ট ডিল করতে পারে, একটা ইজি টপিক আপনার ডিল করতে পারে হচ্ছে আপনার সিম্পল একজন ইন্টার্ন নতুন যে আসছে কোম্পানিতে, একটা ইয়াং ইন্টার্ন করতে হবে, বা কমপ্লেক্সিটি বেড়ে গেলে ওইটা হ্যান্ডেল করবে সিনিয়র পারসন। সো আপনার রিসোর্স অ্যালোকেশনের ক্ষেত্রেও এটা কোয়াইট ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড কমপ্লেক্সিটি। Yes. So it is important know the task level of complexity. এটা হচ্ছে টিম প্রিপারেশনের জন্য আমাদের প্রায়োরিটি অ্যাপ্রোচ কোনটা আগে করব। রিয়েলিস্টিক শিডিউল করা, রিসোর্স অ্যালোকেট করা, যেটা একটু আগে আসছে, রিস্ক ম্যানেজমেন্ট যেটা চলে আসছে, রিসোর্স অ্যালোকেশন, রিস্ক ম্যানেজমেন্ট, কারেক্ট। সো এই ক্ষেত্রে আমরা এআই কে দিয়ে স্প্রিন্ট এন্ড সাইকেল করব, এআই সাথে থাকবে, প্লাস আমাদের নতুন একটা ফ্রেমওয়ার্ক আমরা ইন্ট্রোডিউস করতেছি, সিনেফিন ফ্রেমওয়ার্ক। এটা ভেরি সিম্পল, 5 সি। একটা হচ্ছে আপনার লেভেল অফ ক্লারিটির দিক থেকে সিম্পল ইস্যু, ক্লিয়ার ইস্যু। আরেকটা হচ্ছে কমপ্লিকেটেড, এক্সপেক্ট অ্যানালাইসিস, এক্সপার্ট, মানে এক্সপার্ট হবে, এক্সপার্ট অ্যানালাইসিস রিকোয়ার্ড, এখানে টাইপও আছে। কমপ্লেক্সটাই হচ্ছে এক্সপেরিমেন্টেশন ইজ কি, এক্সপেরিমেন্ট করাটা কি, ওই কমপ্লেক্সিটির উপরে, লেভেল অফ কমপ্লেক্সিটির উপরে আলটিমেটলি রিসোর্স গুলোকে ডিফাইন করা যায়। কেওটিকের ক্ষেত্রে হচ্ছে র্যাপিড অ্যাকশন নিডেড, খুবই ফ্লেক্সিবল অর্ডার, কোন একটা প্রপার স্ট্রাকচারে ফেলা যাবে না কেওটিক যেহেতু। আর হচ্ছে কনফিউশন। আচ্ছা, এক্সাম্পল আকারে বলি, আপনার এই আমাদের যে ভিডিও মাস্টার ক্লাসের ভিডিও ক্যাপচার, এটা হচ্ছে ইজি থিং, ভিডিও ক্যাপচার, ভিডিও এডিটিং ইজি থিং। আপনার কমপ্লিকেটেড থিং হচ্ছে আপনার কি থাকতে পারে, কমপ্লিকেটেড থিং হচ্ছে রিসোর্স লাইব্রেরিটাকে ডেভেলপ করা, কারণ হচ্ছে ডেটা সিকিউরিটির একটা বিষয় আছে, ডেটা সিকিউরিটি, তারপরে প্রত্যেকের মেম্বারশিপ দেওয়া, পাসওয়ার্ড ম্যানেজমেন্ট আছে, ডেটা সিকিউরিটি আছে। সো এটা হচ্ছে একটা কমপ্লিকেটেড জব। ভিডিও এডিট, ভিডিও ক্রিয়েশন হচ্ছে সিম্পল জব। কমপ্লেক্স জব হচ্ছে এক্সপেরিমেন্টেশন নিডেড। এইটা যদি আমরা ইসের কথা বলি, আমরা এজেন্টিং এর কথা বলতে পারি, কিন্তু এটা যদি আমি একটু এআই একাডেমি থেকে বের হয়ে অন্যদিকে যাই, যেমন আপনার কোনটা এক্সাম্পল হিসেবে আসতে পারে আমাদের 5ই আগস্টের বিপ্লব, যেটা আমরা বিজয় অর্জন করেছি, স্বৈরাচারের বা ফেসিবাদের পতন ঘটিয়েছি। ওখানের ক্ষেত্রে আপনার শুরুতে, জুলাইয়ের শুরুতে ইট ওয়াজ ভেরি কমপ্লেক্স সিচুয়েশন। আপনার আন্দোলন সংগ্রাম হচ্ছে, সভা সমাবেশ, ঘেরাও,
রোড ব্লক মিছিল মিটিং চলতেছে। ক্যাওটিক হয়ে গেছে যখন এটা আপনার জুলাইয়ের শেষের দিকে এসে ইট বিকাম ক্যাওটিক। আর যখন আর্মি নামানো হয়েছে তখন কনফিউশন চলে আসছে পুরো এটার পুরো বিষয়টার মধ্যে। কনফিউশন একটা পর্যায়ে ফাইনাল কল এটা 6 তারিখে হবে। 4 তারিখে যখন কলটা আসছে, প্রথমে আসলো 6 তারিখে, তারপরে এটাকে আগায় নিয়ে আসা হইলো 5 তারিখে। তো ওখানে আমরা পরিষ্কার দেখতে পাই দেয়ার ওয়াজ কনফিউশন, and then ultimately on 5th the victory, we got victory. So সিনোফিন ফ্রেমওয়ার্কটাকে আপনাদেরকে এক্সপ্লেইন করলাম। এটাকে আমরা প্রম্পটের মধ্যে নিয়ে আসছি। এটা প্রম্পটের মধ্যে নিয়ে আসছি। সিনোফিন ফ্রেমওয়ার্ক 5 C's। এটার আর কোন এক্সপ্লেনেশন দরকার আছে? আমার মনে হয় যে কোয়াইট ওয়েল এক্সপ্লেইন করা হয়েছে আর কি, লেভেল অফ কমপ্লেক্সিটি দিয়ে পুরো বিষয়টা। ক্লিয়ার এভরিবডি? এই সিনেফিন ফ্রেমওয়ার্কটা ক্লিয়ার? লেটস গেট ইনটু আমরা এটা এখানেও সেম স্টোরির ক্ষেত্রে, কমপ্লেক্সিটির ক্ষেত্রে আপনার চিপ চেঞ্জ করা ইট ওয়াজ ইজি, ট্রান্সফর্ম করাও ইজি, স্টেবিলাইজার করা ইজি, কিন্তু সবচেয়ে ডিফিকাল্ট ছিল হচ্ছে গবলিনকে, যেহেতু তার স্প্লিট পার্সোনালিটি, তার জন্য এটা ছিল সবচেয়ে ডিফিকাল্ট তাকে হ্যান্ডেল করা। সো সাইকেলগুলোর সেভাবে ডিজাইন করা, সামনের দিকে যত গেছে এটা কমপ্লেক্সিটি লেভেল তত বেড়েছে। একইভাবে এআই একাডেমির ক্ষেত্রেও মোস্ট কমপ্লেক্সিটির দিকে আমরা যাচ্ছি আর কি। চ্যাটবোর্ড দিয়ে শুরু হয়েছে আমাদের এই কমপ্লেক্সিটির জার্নি, আমরা এজেন্টিং এর দিকে যাব, তারপরে ট্রেনিং এর যে প্রোগ্রাম, এই ট্রেন করা, নতুন ট্রেনার নিয়ে আসা, ট্রেনারদেরকে ট্রেন করা, এটা হচ্ছে ডিপ লেভেল কমপ্লেক্সিটি। দেন যখন আমরা একটা মার্কেট প্লেস ক্রিয়েট করব, ওইটা যাব, দেন লেভেল অফ কমপ্লেক্সিটি উইল ইনক্রিজ অ্যাকর্ডিংলি। সো লেটস ডেমো। আমরা যদি এটা ডেমোতে কাজ দেখি, এটা কিভাবে কাজ করতেছে। এগেইন আমরা আমাদের রিসোর্স লাইব্রেরিতে যাব। উইল গো টু আওয়ার রিসোর্স লাইব্রেরি। এখানে অটোমেটিক্যালি এইটা সেকেন্ড প্রম্পট তৈরি হয়ে গেছে আমাদের। থার্ড প্রম্পট, থার্ড পেজ 3-তে থার্ড প্রম্পট তৈরি হয়েছে, আমরা কপি করব। এখন আমাদের টাস্ক লেভেল কমপ্লেক্সিটি দিবে। আচ্ছা, যে আউটপুটটা সে আমাকে দিবে এআই, এটা টাস্ক লেভেল অফ কমপ্লেক্সিটি প্রম্পট আউটপুট। ওই টাস্ক লেভেলের কমপ্লেক্সিটি অনুযায়ী সেইটাকে রিডিজাইন করে দিবে, পুরো প্ল্যানটাকে সে রিডিজাইন করে দিবে। আমি প্রম্পট অলরেডি কপি করেছি, আমি একই জায়গায় একই চ্যাটের মধ্যে এটাকে ইউজ করব। সিনেফিন আর প্রিন্ট এন্ড সাইকেল, এই দুটো আমরা একসাথে চেইনিং করতেছি। আমাদেরকে আউটপুট দিচ্ছে। আমরা একটু রিড আউট করি। To categorize the tasks from the Agile Sprint and Cycles breakdown for strategic partnerships and collaborations project using the Sinefin framework, we will determine their complexity level and assign them to the appropriate domain: simple, complicated, complex, or chaotic. Analysis of tasks using the Sinefin framework. Sprint 1, partner identification and initial contact. Cycle 1.1, research potential partners. Tasks: market analysis, shortlisting potential partners, preparing initial outreach materials. Sinefin domain, complicated.
These tasks require expert knowledge and analysis to ensure accurate market understanding and selection of appropriate partners. Cycle 1.2, Initial Outreach. Tasks: contact potential partners, schedule initial meetings. Complex: the reactions and interactions with potential partners can be unpredictable, requiring adaptive approaches. Sprint 2, Negotiation and Partnership Formation. Cycle 2.1, Negotiate Terms. Tasks: conduct negotiation meetings, draft preliminary agreements. Cinefin domain. Complex: negotiations involve dynamics that are often unpredictable and require a high degree of adaptability. Cycle 2.2, Finalize Agreements. Tasks: legal reviews, final agreement signings. Cinefin domain, complicated, requires expert legal knowledge, but follows a standard process of review and finalization. Sprint 3, Product Development. Cycle 3.1, Product Design and Development. Tasks: design product concepts, prototype development. তো এইভাবে সে পুরাটাকে লেভেল অফ কমপ্লেক্সিটি, কোনোটা কমপ্লেক্স, কোনোটা ডিফিকাল্ট, এরকম নানানভাবে সে কমপ্লিকেটেড এবং কমপ্লিকেটেড এইভাবে ডিফাইন করেছে। যে কোনো মানে আরো আবার সেট করেছে, প্রতিটা আবার 1 2 3 করে প্রায়োরিটি সেট করেছে। প্রায়োরিটি হাই, প্রায়োরিটি মিডিয়াম, এরকম হাই মিডিয়াম, এরকম পুরাটা ডিফাইন করেছে। খুবই অর্গানাইজড ওয়েতে করার পুরো বিষয়টা। সো আমরা এটা পুরাটাই নিব। So let's take to AI তে আমরা এখানে পেস্ট করব। ডান। এখন we'll go to our presentation. আচ্ছা, এনি কোশ্চেন সো ফার? এই পর্যন্ত আসার পরে আর কোনো কোশ্চেন, কোনো কোশ্চেন, অবজারভেশন? মাহবুব ভাই, আপনার এই যে যেই প্রবলেমগুলো করে আপনারা যে এক্সেল ফাইলে যে ডাটাগুলো আপডেট করছেন, এই কমপ্লিট ফাইলটা একটু শেয়ার করেন শেষের দিকে। ঠিক আছে, ওকে, ডেফিনেটলি। আমাদের একটু রিভিউ করার জন্য, কারণ আমাদের সেম আউটপুটটা তো আসছে না, একটু রিভিউ করলে প্র্যাকটিসটা সহজ হবে। ঠিক আছে, ঠিক আছে, ডেফিনেটলি। প্রজেক্ট শিডিউল, এখন আমরা শিডিউল করব পুরো প্রজেক্টটা। স্টোরি লাইনটা এরকম যে কিওর করতে গিয়ে তো সময় লাগে, একটার পর একজন করে ভিলেনকে কিওর করতে। ক্লাইম্যাক্স তৈরি করার জন্য টাইম শর্টেজ, মানে স্পাইডারম্যান রানিং আউট অফ টাইম। সো মাল্টিভার্সে, মানে যেহেতু মাল্টিপল ইউনিভার্স নিয়ে কাজ করতেছে, ক্র্যাক এটার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তাদের ব্রিজ। সো ক্র্যাক ওয়াইড হবে, যত ক্র্যাক ওয়াইড হবে তত তাদেরকে তাদের ডোমেইনে ফিরে নিয়ে যাওয়া কঠিন হবে, তাদেরকে তাদের ইউনিভার্সে পৌঁছানো কঠিন হবে। সো স্পাইডারম্যান রানিং আউট অফ টাইম। সো টাইম অলওয়েজ আ কনস্ট্যান্ট, রিসোর্স অলওয়েজ আ কনস্ট্যান্ট। আমরা যেটা দেখি আর কি, আমরা অনেক প্ল্যান করে কাজ শুরু করি, কিন্তু দেখা যায় যে লাস্ট মিনিটে যেয়ে দেখা যায় যে শর্টেজ, রিসোর্স শর্টেজ অথবা টাইম শর্টেজ। সমস্ত খুব ভালো করে প্ল্যান করার পরেও আমরা এই ক্রাইসিসটা আমরা ফেস করি। কারা কারা তাদের কাজের ক্ষেত্রে এইটা ফেস করেন আর কি, যে সমস্ত প্ল্যান প্রোগ্রাম ঠিক মতো করার পরেও দেখা যায় যে দিন শেষে যখন ডেডলাইনে আসে তখন সাম সর্ট অফ গড়বড় আর কি। দেখা যাচ্ছে যে আমরা এটাকে শিডিউলে পেলেও সুবিধা করতে পারতেছি না। এটা সবার ক্ষেত্রে এটা কমন ই আর কি।
সমস্ত প্ল্যান করার পরেও দেখা যায় যে দেয়ার ইজ ইস্যু থাকেই আর কি। ইটস লাইক trying to predict the weather. We try, but more often that's not happen আর কি, এটা হয় না। We end up caught into unexpected rain without an umbrella. হঠাৎ করে ক্রাইসিস চলে আসে প্ল্যানিং এর পরেও। এই ক্ষেত্রে আমরা প্রোগ্রাম এই যে র্যাপ্ট টেকনিক আমরা ইউজ করব। রিভিউ, প্রোগ্রাম ইভ্যালুয়েশন এবং রিভিউ টেকনিক। প্রোগ্রাম ইভ্যালুয়েশন, রিভিউ টেকনিক আমরা ফলো করব এটাকে মোর প্রেডিক্টেবল করার জন্য, আরো ভালোভাবে অ্যাসেস করার জন্য ওয়েদার আমরা পারফেক্টলি কাজটা করতে পারতেছি কিনা। সো এই জায়গায় আমরা একটা প্রম্পট ইউজ করব, যেটা এই র্যাপ সরি পার্ট র্যাপ না তো পার্ট প্রোগ্রাম ইভ্যালুয়েশন এন্ড রিভিউ টেকনিক, এই পার্টটাকে আমরা কাজে লাগাবো। আচ্ছা, আমরা এই কাজটা শেষ করে দেন কোশ্চেন নিব। এই কাজটা শেষ করে তারপরে কোশ্চেন নিব। সো আমরা প্রোগ্রাম ইভ্যালুয়েশন এন্ড রিভিউ টেকনিকটা ইউজ করব। এইটা হচ্ছে অনেকটা আপনার অ্যাসেস করা, এটা হচ্ছে সম্ভাবনাটাকে অ্যাসেস করা, বেস্ট ইনসাইট থেকে সম্ভাবনাটাকে অ্যাসেস করা, এটাকে ক্রিটিক্যাল পাথ আইডেন্টিফাই করা, তারপরে আপনার মোর অ্যাকিউরেট এস্টিমেশন করার চেষ্টা করা, মানে আপনার জাস্টিফায়ার ইউজ করে আরো বেটার, আরো এটাকে শার্প করার পুরো প্ল্যানটাকে। অ্যাকাউন্ট ফর আনসার্টেনিটিটাকে সাথে অ্যাডপ্ট করা, অ্যাডপ্ট দ্য চেঞ্জিং কন্ডিশনটাকে অ্যাডপ্ট করা। আচ্ছা, এইটা 3 পয়েন্ট একটা আছে, 3 পয়েন্ট অ্যানালাইসিস। 3 পয়েন্ট অ্যানালাইসিস টেকনিক আমরা ইউজ করেছি এই প্রম্পটটা তৈরি করার ক্ষেত্রে। 3 পয়েন্ট টেকনিকটা নিয়ে আমরা একটু আলোচনা করি। 3 পয়েন্ট টেকনিকটা হচ্ছে, ধরেন আমরা যখন কাজ শুরু করলাম, আমরা বললাম যে আমরা অ্যাজাইল মেথডটাকে ফলো করব। তো আমি অ্যাজাইলটাকে প্রেফার করেছি, অ্যাজাইলটাকে আমি নিয়ে আসছি। এটা হচ্ছে পয়েন্ট 1, এটা পয়েন্ট না বলে 3rd ডিগ্রি, 3 ডিগ্রি আপনার এস্টিমেশন বলা যায়। 3 ডিগ্রি, ফার্স্ট ডিগ্রি অফ এস্টিমেশন হচ্ছে এআই একাডেমি, আপনাদের মেন্টর আমি ওয়াইস চুজ করেছি অ্যাজাইল মেথড। এই সো কিন্তু এইটা তো যদি আমরা অ্যাসেসমেন্টের দিক থেকে দেখি, এটা মাত্র একটা ইন্ডিভিজুয়াল, অনলি 1 পারসন এটাকে বলেছে। এখন যদি আমি আপনাদের অপিনিয়ন নেই, যে ঠিক আছে আপনারা এখানে যারা অলরেডি প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করেছেন, প্রজেক্ট নিয়ে কাজ করেছেন দীর্ঘদিন, তাদের অপিনিয়ন নেই কোনটা আমরা নিতে পারি। আমরা কি ওয়াটারফল মেথড নিব নাকি অ্যাজাইল নিব, না কোন মেথডটা নিয়ে আমরা ম্যানেজমেন্টে এই আমাদের এই প্ল্যানিং এর এই গোল সেটিং যেটা আমরা করেছি, এটাকে প্রজেক্ট ম্যানেজমেন্টে নিয়ে আসার ক্ষেত্রে আমরা কোন মেথডটাকে ফলো করব। ধরেন এখানে সবাই যদি একটা মেজরিটি এক্সপার্ট অপিনিয়ন দেয় যে ঠিক আছে অ্যাজাইল মেথডটাই ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে 2nd ডিগ্রি আপনার অ্যাসেসমেন্ট, এস্টিমেশন, 2nd ডিগ্রি এস্টিমেশন। প্রথমটা আমি বলেছি এটা 1st ডিগ্রি এস্টিমেশন। এটা মাচ মোর অ্যাকসেপ্টেবল হবে যদি আমরা আপনাদের এক্সপার্ট অপিনিয়ন নেই এবং আপনারা যদি এগ্রি করেন যে অ্যাজাইল
অ্যাপ্রোচটা ঠিক আছে, অ্যাজাইল মেথোডোলজিটা ঠিক আছে। তারপরে যদি আমরা আরো একটু হাই লেভেলে যাই, থার্ড ডিগ্রিতে যাই, আমরা যদি বিগ ডেটা কালেক্ট করতে পারি, দুটো মেথডকে কম্পেয়ার করি, লাইক যেটা একটা বললাম যে ওয়াটারফল মেথড এবং অ্যাজাইল মেথড, দুইটা থেকে আমরা যেই ইসের মাধ্যমে এআই ব্যবহার করে ডেটা ইনপুট দিয়ে যদি আমরা কম্পেয়ার করি এবং ওখান থেকেও যদি দেখা যায় যে অ্যাজাইলটাই আসছে প্রেফারেবল হচ্ছে ফর ম্যানেজমেন্ট মেথড হিসেবে, তখন তো আমরা সার্টেনলি বলতে পারি যে ইয়েস, দিস ইজ দি রাইট মেথড। সো আমরা এইরকম ভাবে এই প্রম্পটটা করার ক্ষেত্রে আমরা এরকম 3 ডিগ্রি এস্টিমেশন পদ্ধতিটা এখানে আমরা ইমপ্লিমেন্ট করেছি। যখন আমরা এটাকে পুরা ডিজাইন করেছি, 2-3টা লেভেলে আমরা পুরাটাকে অ্যাসেস করেছি টু মেক ইট ইভেন মোর পারফেক্ট। এরপরে আমরা যেটা করব সেটা হলো আমরা টাইম ব্লক করব। পুরো প্রজেক্টটা একটা টাইম ফ্রেমের ভিতরে আমরা ব্লক করে ফেলবো এবং এর মধ্যে দিয়ে আমাদের পুরো প্রজেক্ট ম্যানেজমেন্ট তার টোটাল ব্লুপ্রিন্টটা রেডি হবে উইথ টাইম ব্লকিং টেকনিক। ক্লিয়ার এভরিবডি? এটা হচ্ছে আমাদের হোল প্রজেক্ট ম্যানেজমেন্ট জার্নি সো ফার। সো আমরা আরো শার্প করলাম এটাকে, পার্ট মেথডটাকে ইন্ট্রোডিউস করে, ফ্রেমওয়ার্কটাকে ইন্ট্রোডিউস করে পার্ট, তারপরে আমরা এটা টাইম ব্লক করে পুরো একটা শিডিউল করে ফেললাম আর কি, পুরো টাইম সেট করে। এনিওয়ান টু অ্যাড এনিথিং অর? হ্যাঁ মাহবুব ভাই, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো আপনি তো ওই যে এজাইল মেথোডোলজি, আপনি এখানে কি দুইটাই অ্যাপ্লাই করা যায় কিনা? আমার ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে এটা আর কি। দুইটা মানে? যে মানে দুইটা মানে হচ্ছে, দুইটা তো আসলে ডিফারেন্ট। আপনার ধরেন যে ওয়াটারফল এবং এজাইল ইজ এ ডিফারেন্ট মেথোডোলজি। যে এজাইল যেটা করে আপনার ধরেন যে 2 উইক স্প্রিন্ট, আপনার 2 সপ্তাহ 2 উইক বা 4 উইক স্প্রিন্ট, আপনার 2 সপ্তাহের জন্য আপনি ধরেন যে একটা স্প্রিন্ট ডিফাইন করবেন। 2 সপ্তাহের মধ্যে 5 to 10 people they are working together। স্প্রিন্টের একটা গোল থাকবে। এজাইল আপনার স্ক্রাম বা কানবা যে কোনো ধরনের একটা এজাইল ফ্রেমওয়ার্ক ইউজ হয়। তো সেই ক্ষেত্রে ধরেন যে আপনার ইটস এ কোলাবোরেটিভ, ইটস এ টিম স্পোর্ট করে একটা স্প্রিন্ট গোল অ্যাচিভ করে উইদিন 2 উইকস। ঠিক আছে, দিস ইজ দ্য স্প্রিন্ট গোল। এবং এটা হচ্ছে পার্ট অফ দ্য, আপনার ধরেন যে একটা বড় একটা চাঙ্কের, আপনি ধরেন যে আমরা যদি বলি যে ইটস এ ফিচার কি আমরা ধরেন যে স্টোরি পয়েন্টে ভাগ করি আর কি। হ্যাঁ, তো ওই স্টোরি পয়েন্ট গুলোকে আমরা ধরেন যে একটা স্প্রিন্টে আমি ধরেন যে 5টা স্টোরি পয়েন্ট অ্যাচিভ করব বা 7টা স্টোরি পয়েন্ট অ্যাচিভ করব। তার মানে আমি যদি 2টা স্প্রিন্ট আমি ইয়ে করি, তাহলে আমার একটা ফিচার কমপ্লিট হবে। তো ওইভাবেই আসলে মানে ব্রেকডাউনটা করা হয় আর কি। আর এখন এখন ব্যাপারটা হচ্ছে যে আপনার এই জায়গায় আপনি গত আপনার যখন শুরু করেছেন আপনার লেকচার, তখন কিন্তু আপনি পুরোটাই আপনার এজাইল কে টার্গেট করে আপনি ইয়ে করেছেন আর কি, মানে আপনার লেকচারটি। কিন্তু এখানে আপনার ওয়াটারফলটা আবার দেখি যে এখন এই যে পার্ট বা এই জিনিসগুলো আবার দেখা যাচ্ছে যে ওয়াটারফলের ইয়াটা হচ্ছে যে আপনার আগে ভাগেই আপনি ধরেন যে সবগুলো ইয়া করবেন। আপনার রিস্ক অ্যানালাইসিস, শুরুতে রিস্ক অ্যানালাইসিস হবে, তারপরে আপনার ধরেন যে শিডিউলিং হবে, সবকিছু আপনার কাজ শুরু করার আগে আপনার হয়। হ্যাঁ, যেটার কারণে ধরেন যে প্রজেক্টগুলো ডিলে হয়। বাট এজাইলের ক্ষেত্রে যেটা হয়, আপনার এটা হচ্ছে আপনার ওই প্রতিদিন আপনার একটা ইয়া হয়, আপনার ওই 15 মিনিটস এর একটা মিটিং হয়, এটাকে টিম মিটিং বলে আর কি। তো প্রতিদিন ওই 15 মিনিট স্ক্রাম মাস্টার থাকে ওখানে। তো ওই স্ক্রাম মাস্টার হচ্ছে হি ইজ দ্য কি কি অবস্টাকল ফেস করছে টিম, কি কি প্রবলেম ছিল, মানে হি উইল ওয়ার্ক ফর সলিউশন, বেসিক্যালি অবস্টাকল রিমুভ করে দেওয়া তার কাজ আর কি। ঠিক আছে, তো এইভাবে আসলে স্প্রিন্ট বাই স্প্রিন্ট ওয়াইজ এক্সিকিউশনটা হয়। আর এই ক্ষেত্রে আপনার ওয়াটারফল যেটা হয়, ওয়াটারফলের ক্ষেত্রে আগে ভাগেই আপনার সবকিছু একটা পুরো
সিনারিওটাকে পুরো প্রজেক্টের জিনিসটাকে আগে শিডিউল করতে হয় আগে ভাইয়া ডোন্ট গেট ইনটু দ্যাট ইয়ার কি। আচ্ছা, সবাইকে বলি যে ওয়াটারফলটা আমি জাস্ট কথাটা নিয়ে আসছি এই এইটাকে বোঝানোর জন্য যে আমরা কিভাবে এইটাকে শার্পেন করলাম আর কি, অ্যাসেসমেন্টটা কিভাবে করেছি কি ফার্দার। এখানে কোনো ওয়াটারফল এটা ইউজ হয়নি। তারপরেও সবার জানার জন্য, যেহেতু আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতেছি, ওয়াটারফলটা হচ্ছে আপনার, এটা হলো ইভেন্ট ড্রিভেন আর কি। ইভেন্ট মানে আপনার যে কোনো একটা কাজ কমপ্লিট করলে পরে আরেকটা কাজে যাবে। এজাইলের ক্ষেত্রে আমরা মাল্টিপল টাস্ক সাইমultaneously উই ক্যান অ্যাপ্রোচ, এবং আমরা এজাইল ওয়েতে কাজ করি আর কি। যেটা হচ্ছে যে একটা কাজ করতেছি, পাশাপাশি আমাদের আরো 2-3টা টাস্ক, হয়তো কোনোটা শেষের দিকে আছে, কোনোটা শুরুর দিকে আছে, কোনোটা আমরা ইনিশিয়েট করতেছি, এরকম এজাইল ওয়েতে আমরা কাজ করতেছি। অথবা আমরা এইভাবে চাঙ্ক করেছি যে ইন্ডিপেন্ডেন্ট আর কি, মানে একটা কাজের সাথে আরেকটা কাজের মধ্যে কোনো কনফ্লিক্ট নাই। এরকম না যে একটা করতে হলে আরেকটা কাজ আমাদের লাগবে, ইটস নট লাইক দ্যাট। কম্বিনেশন করার ক্ষেত্রে ডেফিনেটলি যদি আমরা কম্বাইন করতে চাই, তাহলে এটা আমাদের তো প্রম্পটে কাজ করতে হবে। আমরা এখানে কোনো কম্বিনেশন করা হয় নাই। যদি কেউ করতে চায় তাহলে তাকে ওই প্রম্পটের ভেতরে কাজ করতে হবে, ইউ নিড টু ইন্ট্রোডিউস, এবং এটা অসম্ভব না। ইটস নট দ্যাট, এটা যেটা মাহমুদ ভাই যেটা বললো, ওয়েদার উই ক্যান ডু ইট, ডেফিনেটলি উই ক্যান ডু ইট, বিকজ এগুলো তো সবটাই হচ্ছে ম্যানেজমেন্টের বিষয়। আমরা যেভাবে ডিফাইন করব, সেক্ষেত্রে প্রম্পটার ভেতরে কাজ করতে হবে। ইয়েস। সেকেন্ড যে বিষয়টা, এইটা এখানে সো আমি জাস্ট বুঝার ক্ষেত্রে এটা বললাম যে দুইটা পদ্ধতিকে কম্পেয়ার করা যায়। যে আমি জাস্ট ওই কনসেপ্টটাকে বোঝানোর চেষ্টা করলাম কিভাবে আমরা 3টা লেভেলে 3 ডিগ্রি এস্টিমেশন করি আর কি, মানে 3rd ডিগ্রি এস্টিমেশন করি, মানে টু মেক ইট মোর অথেন্টিক, টু মেক ইট মোর শার্প। সো ওইটাকে এক্সপ্লেইন করার ক্ষেত্রে আমি হোল আলোচনাটাকে নিয়ে আসছি, নাথিং টু ডু উইথ এটার সাথে, মানে এখানে কোনো কনফ্লিক্ট নাই আর কি। আমরা এজাইল মেথডটাকেই কাজে লাগাইছি আর কি। এখন ডেফিনেটলি যেটা হবে আর কি ইন ফিউচার আমরা ম্যানেজমেন্ট এক্সপার্ট, তারপরে এই জাতীয় যাদের এইচআর, আমরা এরপরে যেই পোর্শনটা নিয়ে কাজ শুরু করব এইচআর এর উপরে, এইচআর এক্সপার্ট, এদেরকে নিয়ে আমরা অ্যাকচুয়ালি একটা সময় উইল সিট টুগেদার, এবং সবাই আরো ডিটেলে, আরো ইন ডেপথ এগুলো নিয়ে ডিসকাশনের ভিতরে ঢুকবো আর কি, ইনশাআল্লাহ। সো লেটস কন্টিনিউ। থ্যাংক ইউ মাহমুদ ভাই। আলোচনা করলে অনেক ক্লারিটি আসে, সবাই কিছু না কিছু পায় আর ইনসাইট। সো লেটস ডু ইট। এটা আমরা পুরাটা শেষ করি, দেন মেবি আমরা আরো 5-10 মিনিট কথা বলতে পারবো পরবর্তীতে। আচ্ছা, এটা শেষ করে দেন আমরা আরো 5-10 মিনিট কথা বলবো। তো এখন আমরা উইল গো টু আওয়ার রিসোর্স লাইব্রেরি। আমরা 4th প্রজেক্ট শিডিউলিং এ যাব। এখানে অ্যাকচুয়ালি আমরা দুইবার প্রম্পটটা রান করব। প্রথমে উইল রান আওয়ার প্রম্পট, যেটা প্রথমটা রেডি অবস্থায় আছে অটো। এটা রান করলে আমরা যেটা আমাদের পার্টের যে রেজাল্টটা ওইটা আসবে। তারপরে আমরা এটাকে টাইম ব্লকের মধ্যে নিয়ে যাব। আমরা প্রতিটা টাইমের মধ্যে, মানে টাইম ফ্রেমে অ্যাসাইন করব পুরো কাজগুলো।
ভেরি কমপ্লেক্স হিসাব নিকাশ দিন দিন সহ হিসাব করতেছে। মাহবুব ভাই, মাহবুব ভাই, এই জি যে দিন হিসাব করছে, এইটা কি বেসড অন আমাদের বাংলাদেশ কারেন্ট সিচুয়েশন, নাকি এটা ওভারঅল ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড? সে স্ট্যান্ডার্ডকেই ফলো করতেছে। বাংলাদেশের কারেন্ট সিচুয়েশন বা বাংলাদেশের রিয়েলিটিটাকে আমরা ইনপুট দেই নাই। আচ্ছা, তাহলে আমরা বলে নিব প্রথমে যে আমাদের প্রজেক্ট এখানে ইমপ্লিমেন্ট হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা বলে দিব, অথবা আমরা ভেতরে কিছু ইনপুট দিব আর কি বাংলাদেশের রিয়েলিটি অনুযায়ী, পলিটিক্যাল বা স্পেশালি রিসোর্স এনার্জি ক্রাইসিস যেগুলো আছে আর কি, লোডশেডিং টোডশেডিং এগুলো যেগুলো আছে, এগুলো ইনপুট দিয়ে নিতে হবে আর কি। এগুলো জাস্ট প্রম্পটের ভিতরে ইনপুট করলেই সে ওইটাকে নিয়ে নিবে। লোডশেডিং একটা মেজর ইস্যু, তাই না আমাদের জন্য? না, আই থিংক দ্য কালচারাল মানে নর্ম, কালচারালও আছে, হ্যাঁ কালচারাল অ্যাসপেক্টও আছে। ইউ আর রাইট। প্রম্পটটা ঠিক মতো আসলো কিনা বেশি ক্যালকুলেশন যায়, এআই বুঝবে। আমরা এখন শিডিউল করবো, টাইমে ফেলবো আর কি। ব্যাপারটা হলো কিনা আল্লাহ জানে। না, ঠিকই আছে। হ্যাঁ, সানডে মানডে তো সমস্যা হয়ে যাবে। সে তো উইকেন্ড ধরছে, স্যাটারডে সানডে, ফ্রাইডে তো রীতিমতো ওয়ার্ক ডে করে সে সমস্ত কিছু, এটা আমি খেয়াল করি নাই। আমি তো আমার মালয়েশিয়ান স্টাইল চালাই দিছি। এটা প্রবলেমটা তো চেঞ্জ করা যাবে, তাই না? এটা ডেফিনেটলি এই জন্য আপনি বলছিলেন যে ওই যে লার্জ ডেটা নিয়ে কাজ করলে হয়তো বিভিন্ন মাল্টি কান্ট্রিতে প্রজেক্ট চললে বিভিন্ন কান্ট্রি ইনপুট করতে হবে। হ্যাঁ, ইয়েস, এটা এটা চেঞ্জ করতে হবে আর কি। এনিওয়ে, একবারে টাইম শিডিউল সহ আর কি, লাঞ্চ ব্রেক ট্রেক সহ আছে। লাঞ্চ ব্রেক ওয়েডনেসডে 1 তারিখে কি হবে, হ্যাঁ, কন্টিনিউ রিসার্চ, তারপরে হচ্ছে উইক, সেকেন্ড উইক, এরকম করে টাস্ক, আমার মনে হয় টাস্ক ধরে ধরে করতে হবে আমাদেরকে। তো দিস ইজ দি আউটপুট। আচ্ছা, তাহলে এইটা নিয়ে একটু আমাদেরকে কাজ করতে হবে। আমি লেটস ওয়ার্ক অন ইট। আমি এখন তো সবার সাথে শেয়ার করে দিয়েছি, শীটটা হয়তো কালকে আরেকবার শেয়ার করব। একটু হিসেব আমাদের উইকডে ফ্রেমওয়ার্কটাকে ঠিক করে, হলিডে টলিডে এগুলো ঠিক করে করবো আর, তাহলে আপনাদের ডাইরেক্ট কাজ করতে সহজ হবে। বাট আমার মনে হয় যে কনসেপ্টটা ক্লিয়ার সবার। এই জায়গাটায় আউটপুট চলে আসছে। টাইম ব্লকিং। So, anyone, anything to add or কিছু কোশ্চেন থাকলে ভাই কোশ্চেন করতে চাচ্ছিল, বদরুদ্দোজা ভাই কোশ্চেন করতে চাচ্ছিল। বদরুদ্দোজা ভাই কি আছেন? হ্যান্ড রেজ করেছিল। বদরুদ্দোজা ভাই, আপনি কি কোশ্চেন করবেন? বদরুদ্দোজা এরফ কোশ্চেন করলে করতে পারেন, বা কিছু মন্তব্য করলে করতে পারেন। জি স্যার, আমি নেট সমস্যা বা বিভিন্ন তো হয়, তো এই ক্লাসটা রেকর্ডে যদি দিতেন তাহলে পরে রিভিউ করলে আমাদের জন্য কিছু সুবিধা হতো।
আচ্ছা, এই উইদিন দিস উইক, এই সপ্তাহের ভিতরে উইকেন্ড পর্যন্ত সময়ের ভিতরে আপনারা মার্কেটিং এবং কন্টেন্ট ক্রিয়েশনের রেকর্ডিং পেয়ে যাবেন। আর এইটা যে ক্লাস আমরা করতেছি, এটা ক্লাস শেষ হওয়ার 15 দিনের ভিতরে রেকর্ডিং পেয়ে যাবেন। দিস টাইম ইট উইল বি অন টাইম। 15 দিনের ভিতরে পেয়ে যাবেন। সো আপনারা ইউ ক্যান go through all the things. So এইটা একটু আমি ওয়ার্কআউট করে এই কিছু বিষয় আছে, এটা ওয়ার্কআউট করে আপনাদেরকে দিব আর কি, এই লাস্ট শিডিউলিংটা ফাইনাল। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা কন্টিনিউ করি। আমি মনে হয় 15-20 মিনিট উই ক্যান কন্টিনিউ। তারপরে আমি আপনাদেরকে একটা নতুন শীট শেয়ার করব, শেয়ার করে উই উইল এন্ড 2 days 3 থেকে 4-এ আসার পার্টটা আবার গো থ্রু করে। 3 থেকে 4-এ আসার পার্টটা হচ্ছে এটা। আমরা ছিলাম হচ্ছে পেজ 3 তে, কমপ্লেক্সিটি অটো, সব অটো। এখানে আমাদের কোনো কিছু করতে হবে না, আল্লাহর রহমতে একবারে অটো আছে পুরো বিষয়টা একদম শুরুতে। সরি, এইটা হচ্ছে আমাদের প্রম্পট, অটো তৈরি হয়ে গেছে, আগের পেজ থেকে চলে আসছে। এটা আমরা কপি করেছি, কপি করে আমরা রান করেছি। রান করার পরে আমরা এটা এস্টিমেটেড আউটপুটটা পেয়েছি। এস্টিমেটেড আউটপুটটা আমরা পেয়েছি, সরি, এইটা উই গট দিস ওয়ান, এই আউটপুট এস্টিমেটেড টাইম প্রম্পটটা পেয়েছি। এরপরে আমরা টাইম ব্লক করেছি। দুইবার প্রম্পট রান করেছি। সেকেন্ড প্রম্পট তৈরি হয়েছে, এটা আউটপুটটা দেওয়ার পরে সেকেন্ড প্রম্পটটা রান করার পরে আমাদের টাইম ব্লক করে দিয়েছে পুরো, একবারে পুরো 1 সপ্তাহ পুরো রুটিন, 2 সপ্তাহ পুরো রুটিন রেডি করে দিয়েছে। ওকে, ক্লিয়ার এটা? ওকে, আচ্ছা, লেটস কন্টিনিউ। আমরা কন্টিনিউ করি। আচ্ছা, আমরা সোফার আমরা আমাদের উই কমপ্লিট আওয়ার সেকেন্ড শীট। আমাদের শীট বাকি আছে আর 3টা। উইল গো 3 মোর শীট। আজকে একটা আমরা থার্ড শীটটা শুরু করতেছি। আমরা ডেটা অ্যানালাইসিস আমরা আগামীকালকে যদি শেষ করতে পারি, রিক্রুটমেন্ট এন্ড ট্যালেন্ট, তাহলে আমরা আগামীকালকে না, তার পরের দিন আর কি, আমরা 2 তারিখে 2 জানুয়ারিতে আমরা ডেটা অ্যানালাইসিস করব, প্লাস আমরা এসওপি মিনি চ্যাটবট এটা শুরু করব আর কি। এইটা করব এবং এটা স্টার্ট করব, এই দুইটা। দেন আমি একটু কমপ্লেক্সিটি লেভেলটাকে পিছনের দিকে নিয়ে গেছি আর কি। আমিও ওই এজাইল পদ্ধতি ফলো করতেছি আপনাদের সাথে ক্লাসের ক্ষেত্রে। রিক্রুটমেন্ট, ট্যালেন্ট এন্ড ডেভেলপমেন্ট, এটা হচ্ছে আমাদের হিউম্যান ক্যাপিটাল, লিডারশিপ, ট্যালেন্ট ডেভেলপমেন্ট, এটা হচ্ছে আমাদের কাজ আর কি। আচ্ছা, আমি যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম আপনাদের সাথে, আমি আপনাদেরকে আরেকবার একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে হতে পারে আমরা অনেকে মাত্র গ্রাজুয়েট, নিউলি গ্রাজুয়েট, আমরা সেইভাবে আমাদের কোনো বিজনেস নাই, অথবা আমাদের জবও নাই, এরকম হতে পারে। আবার আমরা অনেকে জবের মধ্যে আছি, আবার অনেকে আমাদের নিজস্ব বিজনেস আছে, আবার জবে আমরা অন্যদের বিজনেসে আমরা পারফর্ম করি। এগুলো হচ্ছে আমাদের রিয়ালিটি। সো কিন্তু আমরা যখন এই কাজটা করব, এইচআর করতেছি, আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট করতেছি, আমরা গোল সেটিং, প্ল্যানিং করতেছি, সমস্ত কিছু আমরা চেষ্টা করব প্রতিটা রোল প্লেটা করার জন্য। আমরা নিজেদেরকে চিন্তা করব আমরা উদ্যোক্তা, আমরা নিজেদেরকে চিন্তা করব আমরা এমপ্লয়ি, আমরা এমপ্লয়ার, আমরা অন্যদেরকে চাকরি দেই, আমরা নিজেরা চাকরি করতেছি। এরকম ভাবে বিভিন্ন রিয়ালিটি আমরা বিজনেস শুরু করতে চাচ্ছি। এরকম বিভিন্ন রিয়ালিটি থেকে আমরা আমাদেরকে সেট করব। এটা ক্লিয়ার সবাই? আমরা তাহলে যদি আমি আমার অবস্থানে রিজিড থাকি,
সে আমরা যখন বিজনেস নিয়ে কথা বলতেছি, এমপ্লয়ার হিসেবে কথা বলতেছি, আমরা এমপ্লয়ি হিসেবে কথা বলতেছি, আমি তখন নিজেকে ফিট করতে পারবো না। তখন আমি আমার কাছে আলোচনাটা রিলেভেন্ট মনে হবে না। কিন্তু আমরা যদি মাইন্ডসেটটাকে ঠিক করে নিই, চিন্তা করেন আপনি যদি এইচআরে কাজ করেন, তাহলে আপনার কাজ কি রিক্রুট করা, যদি এটা আপনার কোম্পানি না, আপনি রিক্রুটমেন্টে কাজ করেন। সো থিংক ইন দিস ওয়ে, আপনি এইচআরে কাজ করতেছেন। তো আপনার বিজনেস না থাকলেও আপনি এইচআরে কাজ করে আপনি রিক্রুটমেন্ট করতেছেন। এখন ধরেন আপনি এমপ্লয়ি, আপনি উদ্যোক্তা না, সেক্ষেত্রে আপনি আপনার রিয়েলিটি থেকে একজন উদ্যোক্তা কিভাবে চিন্তা করে, কিভাবে সে তার অর্গানাইজেশনকে লিড দেয়, এটা হয়তো আপনার মাথায় আসতেছে না। তো সেক্ষেত্রে আপনি চিন্তা করবেন যে আপনি একজন উদ্যোক্তা, অথবা আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী, আমরা যারা এখনো সেভাবে রিক্রুটমেন্টে যাই নাই, আমরা যারা মাত্র ফাউন্ডেশন টিম ডেভেলপ করতেছি, আমরা সামনে রিক্রুটমেন্ট প্রসেসের ভিতরে ঢুকবো। তা আমাদের ক্ষেত্রে কি আমরা চিন্তা করব, নিজেদেরকে চিন্তা করব যে ঠিক আছে, হোয়াট ইজ দ্য ইফেক্টিভ ওয়ে অফ রিক্রুটিং, রিক্রুটমেন্টের সব ইফেক্টিভ ওয়ে কি, বেস্ট প্র্যাকটিসটা কি, কিভাবে আমি এই স্কিলটাকে কাজে লাগিয়ে আমার বেস্ট অর্গানাইজেশনাল টিম ডেভেলপ করতে পারি। সো এই বিষয়গুলো ক্লিয়ার সবাই? মাইন্ডসেটের একটা চেঞ্জ আনতে হবে। মাইন্ডসেট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। টু আমাদের ভেতরে ঢুকতে হবে আর কি। উই হ্যাভ টু ডিপ ড্রাইভ ইন দ্য অর্গানাইজেশন, কিভাবে অর্গানাইজেশন কাজ করে, কিভাবে তার রিক্রুটমেন্ট কাজ করে, কিভাবে ট্যালেন্ট হান্টিং হয়, এমপ্লয়ি হিসেবে কিভাবে আমি অর্গানাইজেশনকে দেখবো, অর্গানাইজেশন কিভাবে এমপ্লয়িকে দেখবে। অল দোজ থিংস আর ইম্পর্টেন্ট, all are important to consider. So এবং এগেইন আমরা একজন উদ্যোক্তার পার্সপেক্টিভ থেকে পুরো কাজটা দেখব। সো এইটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আসছে, আমি এটা তুলি। আচ্ছা, 2 points please clear again ভাইয়া। low and high detail flexibility, right? 4 part graph, 4 parts graph, পার্টের কোন ধরনের ওয়ার্ক রেসিপি ফলো করা, আই মিন রিয়েল। আচ্ছা, প্রাইস মান্থ অর লাস্ট উইকে অ্যাডভার্টাইজিং করে ফার্স্ট উইকে সেল দেয়া, এটা রিপিট প্লিজ ইন শর্ট। প্রাইস মান্থে লাস্ট উইকে, ওকে। আচ্ছা, হাই লো, এটা গ্রাফস এর ক্ষেত্রে। আচ্ছা, হাই লো গ্রাফস এর ক্ষেত্রে আমরা একটু ব্যাক করি। আমরা অ্যাজাইল কেন আমরা অ্যাজাইল নিয়ে কাজ করলাম, এইটাকে এক্সপ্লেইন করার জন্য আমরা এই জায়গাটায় কাজ করেছি আর কি। যেহেতু স্টার্টআপের রিয়ালিটি থেকে আমরা কাজ করেছি, এই জায়গাটায় হাই লো আর আপনার ফ্লেক্সিবল রিজিড, এইটা কোম্পানির নেচার অনুযায়ী আমরা করেছি। কেন আমরা অ্যাজাইলটাকে সিলেক্ট করলাম, এইটাকে এক্সপ্লেন করার জন্য। লো ডিটেইল হচ্ছে ডেটা পয়েন্ট আর কি। লো ডেটা আর হাই ডেটা, মানে হাই ডেটা মিনস ইউ হ্যাভ লট অফ ইনফরমেশন, লট অফ ক্লারিটি, আর লো ডেটা মানে ইউ হ্যাভ ভেরি লো ইনফরমেশন, not clear about the market, about the business, about the future, একদম লো ডেটা নিয়ে কাজ করা। ফ্লেক্সিবিলিটি হচ্ছে অর্গানাইজেশনাল অ্যাপ্রোচ আর কি। এটা কি একটা খুবই ফ্লেক্সিবল অর্গানাইজেশন অথবা খুবই রিজিড, খুবই স্ট্রাকচার্ড একটা অর্গানাইজেশন, তার সমস্ত পলিসি টলিসি সব সেট করা, তার এইচআর পলিসি, তার মার্কেটিং, তার ম্যানেজমেন্ট, সমস্ত পলিসি ওয়েল সেট। সো এইটা হচ্ছে, একটা হচ্ছে রিজিড খুবই স্ট্রাকচার্ড, আর একটা হচ্ছে খুবই ফ্লেক্সিবল, মানে মাল্টিটাস্কিং হয়,
সবাই সব ধরনের কাজ করে। তো আমরা আমরা বলতে চাচ্ছি স্টার্টআপ গুলো, আইটি কোম্পানিগুলো সচরাচর এই রিলমে পড়ে, এই কোয়ার্টারে পড়ে যেখানে অ্যাজাইল অ্যাপ্রোচটাকে আমরা ফলো করি। এক্সাম্পল আকারে বলেছি যে রোলিং ওয়েভ বা বিল্ডার গুলো যারা বড় বড় কনস্ট্রাকশন কোম্পানিগুলো, এরা এই রিলমে কাজ করে, এরা হাই ডেটা নিয়ে কাজ করে, খুবই ফ্লেক্সিবিলিটি রাখে তারা তাদের এফিসিয়েন্সির জন্য, প্রোডাকশন প্রসেস এফিসিয়েন্সির জন্য। আর ট্রেডিশনাল কোম্পানিগুলো, বড় বড় কর্পোরেশন গুলো এই রিলমে কাজ করে, খুবই রিজিড, সব স্ট্রাকচার্ড। মাল্টিন্যাশনালস গুলো খুবই স্ট্রাকচার্ড এবং হাই ডিটেল, যেহেতু তাদের হিউজ এক্সপিরিয়েন্স, 20-25 বছরের এক্সপিরিয়েন্স, তাদের হিউজ ডেটা আছে, মার্কেটের হিউজ ডেটা নিয়ে তারা কাজ করে। আর লো ডিটেলে আর রিজিটে কাজ করে হচ্ছে ডিফেন্স কোম্পানিগুলো। ডিফেন্সে যারা কাজ করে, মিলিটারি এবং সিকিউরিটি নিয়ে যারা কাজ করে, তারা আনসার্টেনিটিকে মোকাবেলা করে। সো লো ডিটেল কাজ করে তারা, এবং খুবই রিজিড, খুবই এখানে ফ্লেক্সিবিলিটি কম, খুবই অ্যাসাইন্ড, কে কি কাজ করবে খুবই ডিফাইন, খুবই অ্যাসাইন্ড। সো নেচার অফ ওয়ার্কের কারণে এই রিলমে তারা কাজ করে। আমি মনে করি যে এটা ক্লিয়ার হয়েছে। বাবু ভাই, একটা কোশ্চেন করি এখানে, খুব রিলেভেন্ট কোশ্চেন। সেটা হলো যে আপনি যে প্রবলেম করেছেন সেটা তো অ্যাজাইলের উপর বেস করে করেছেন, হ্যাঁ? জি জি। এখন কেউ যদি প্র্যাকটিস করতে চায় রোলিং ওয়েভ বা ট্র্যাডিশনাল, তাহলে প্রম্পটে আবার কাজ করতে হবে, রিরাইট করতে হবে। হ্যাঁ, প্রম্পটে। এর জন্য সবার জন্য সাজেশন হচ্ছে এটা, যে ওই এটা মনোয়ার কামাল ভাই এই প্র্যাকটিস করেছেন, আপনাদের সবার এটা করা উচিত, আমাদের সবার। সেটা হচ্ছে প্রম্পট গুলো আমাদের পড়ে ফেলা উচিত, পুরোটা গো থ্রু করা উচিত। তাহলে এই রিস্ট্রাকচার করা আমাদের জন্য ইজি হবে। আপনি দেখবেন যে খুব সিম্পল ওয়েতে করা, কিছু লজিক ফলো করা হয়েছে এবং এই মেথোডোলজি গুলো এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে, যেগুলো আমরা এখানে আলোচনা করতেছি, এগুলো সব ওখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে। এটাই রেসিপি বিল্ডিং হয়ে উইথ এই এস্টাবলিশ আপনার ফ্রেমওয়ার্কের উপরে, যেটাকে আমরা বলতেছি। পার মান্থ হবে মনে হয়, কোনটা পার মান্থ হবে এটা একটু বলতে হবে। আমি কিছু মিস করে গেছি। পার মান্থ এই রায়হান ভাই, আমি কোনো কিছু মিস করছি, আপনি জাস্ট আমাকে বলেন। পার মান্থ হবে মনে হয় স্যার, কোনটা পার মান্থের বিষয়টা? ওই কোশ্চেনটাতে কথা বলতে চাচ্ছিলাম। এটা হচ্ছে আমাদের যে মার্কেটিং এ যেটা হয়েছিল, যে প্রাইসিং আমরা হচ্ছে অ্যাডভার্টাইজ করব, এটা পরবর্তীতে কিন্তু হচ্ছে আমরা একটা পয়েন্ট বলেছিলাম যে আমরা হচ্ছে প্রিভিয়াস মান্থে 1 or 2 উইক হয়তো অ্যাডভার্টাইজিং করব, যে হচ্ছে আমরা সাথে কি এক্সট্রা দিচ্ছি, যে কম্বোর ক্ষেত্রে, লোয়েস্ট প্রাইসের ক্ষেত্রে, কিন্তু হচ্ছে আমরা সেল করব হচ্ছে ফার্স্ট মান্থ, এরকম একটা কিছু বলেছিলেন। টাইমিং এর এই পয়েন্টটা হচ্ছে আমি, জি ভাইয়া, মার্কেটিং মাস্টার মানে ক্লাস। প্রাইসিং এর ওই পয়েন্ট, জি জি ভাইয়া, ওই পয়েন্টটা হচ্ছে যে আমরা হচ্ছে অ্যাডভার্টাইজিং করব লাস্ট, যে কোনো মান্থের হচ্ছে লাস্ট 1 or 2 উইক, আর হচ্ছে সেটা অ্যাডভার্টাইজিং করে আমরা হচ্ছে সেল দিব কখন, এটা একটা পার্টিকুলার পয়েন্ট আপনি বলেছিলেন। আচ্ছা, আমি ঠিক রিকল করতে পারতেছি না, দেখতে হবে, আবার রেকর্ডিং দেখতে হবে। এটা একটু দেখে বলতে হবে। এখন টপ অফ দ্য হেড বলতে পারতেছি না। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, অনেক আগের কথা। লেটস কন্টিনিউ। আমার মনে হয় আমরা জাস্ট ডিসকাশন পয়েন্টে let's do one thing. আমার মনে হয় যে it's not a good time to start. আমরা কালকে আমাদের 8টা থেকে ক্লাস, আমরা কালকে tomorrow we'll start from here. আমরা এটা থেকে স্টার্ট করব। this point recruitment and talent স্টার্ট করব, হিউম্যান ক্যাপিটাল, লিডারশিপ এন্ড ট্যালেন্ট ডেভেলপমেন্ট। আজকে যদি আরো কোনো কোশ্চেন থাকে এগুলো নিতে পারি।
আর যদি কোশ্চেন না থাকে তাহলে আজকে ক্লোজ করতে পারি। আজকে আপনাদেরকে আর্লি ব্রেক দিলাম। কালকে উইল কাম অন 8 শার্প, অন 8 আমরা শুরু করব। ডিফেন্স যেটা বললেন হচ্ছে মানে লো ডিটেলস এবং রিজিট, এই ক্ষেত্রে হচ্ছে গভর্নমেন্ট যে ফ্যাসিলিটিস গুলো আছে এটার পাশাপাশি হচ্ছে আমাদের প্রাইভেট সেক্টরে কি এরকম টাইপের কোনো ফ্যাসিলিটিস ক্রিয়েট করা পসিবল কিনা, বা এরকম গভর্নমেন্টের হেল্প নিয়ে? প্রাইভেটের ক্ষেত্রে কি বলতে চাচ্ছেন? ওই ডিফেন্স রিয়েলিটি? হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের সিকিউরিটি কোম্পানিগুলো তো প্রাইভেট সিকিউরিটি কোম্পানিগুলো স্পেশালি যারা তখন সেগুলো হচ্ছে আপনি হ্যাকিং বা বাইরের দেশে বা এই ধরনের যে যেমন কুকিং কোম্পানিগুলো বা হচ্ছে অ্যাকাউন্ট যেটা আপনার এআই এর মাধ্যমে যখন হচ্ছে ট্রেডিশনাল যে কোনো ডেটা গুলো এগুলো হচ্ছে আপনার হ্যাক হওয়ার চান্স থাকে, বা এই ধরনের হচ্ছে টেম্পোরারি মানে প্রবলেম সলভ করার জন্য। তো এটা এরকম হচ্ছে আমরা প্রাইভেট সেক্টরে কি কোনো এরকম ইয়ে করতে পারি কিনা? হ্যাঁ, আপনার আমি জাস্ট এক্সাম্পল হিসেবে ডিফেন্সের কথা বললাম যাতে আপনারা সহজে ধরতে পারেন। প্রাইভেট সেক্টরে তো প্রচুর আছে। আপনার যখন সাইবার সিকিউরিটি নিয়ে আমরা কথা বলি, যখন যে কোনো সিকিউরিটি কোম্পানি, ইভেন আপনার ব্যাংকিং এর মধ্যে বলেন, যে কোনো ইন্ডাস্ট্রিতে ডেটা সিকিউরিটি নিয়ে যারা কাজ করে, এগুলো খুবই রিজিড এবং খুবই আপনার লো ডেটা নেই, রিস্ক অ্যাসেস করা, যে কোনো সময় আপনার হ্যাক হইতে পারে, যে কোনো সময় আপনার সিস্টেম ফেইল করতে পারে। সো ওই জায়গায় তো তারা একটা রিস্কের মধ্যে সবসময় কাজ করে। সো তারা তো আনসার্টেনিটির মধ্যে কাজ করে। সো ওরা এই রেলমে তারা পড়ে আর ইজিলি এটা তো আছে। আমি জাস্ট বোঝার জন্য বলতেছিলাম যে আর্মি হচ্ছে একটা এক্সাম্পল যারা এই 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 সেগমেন্টে পড়ে আর কি। আপনার পার্সপেক্টিভটা ছিল যে আসলে ইজ অফ অপারেশন, যেমন এজাইল হচ্ছে ফ্লেক্সিবল এনভায়রনমেন্ট, মানে রাইট কোয়াড্রেন্টে ছিল হচ্ছে আপনার ওই রোলিং ওয়েভ প্ল্যানিং, রাইট? তো বেসিক্যালি আপনার যে লাস্ট ফোর্থ কোয়াড্রেন্টে যদি আপনি চিন্তা করেন তখন এটা হচ্ছে আর্মি বা যেখানে আপনার স্ট্রাকচারাল ভেরি সিকিউরিটি নিয়ে যারা স্ট্রাকচার ব্রেক করা, রাইট রাইট রাইট। তো ওই জায়গায় প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন করা কিন্তু ডিফিকাল্ট, কারণটা হচ্ছে যে তারা তো আসলে ওই এজাইল ওয়েতে কাজ করবে না, বা ওইটা তো তারা তো আসলে বেসিক্যালি দেয়ার স্ট্রাকচারড অন রুলস এন্ড রেগুলেশনস। হ্যাঁ, তো ওই কার অনুযায়ী ওটা ব্রেক করবে যদি তারা এজাইল করার চেষ্টা করে। রাইট 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 রাইট। সিস্টেম ব্রেক করবে। দ্যাটস ওয়াই আসলে এজাইল তো হচ্ছে আসলে মানে ইটস এ কোলাবোরেটিভ অ্যাপ্রোচে কাজ করা, যেটা বাংলাদেশে তো ধরা যায় স্টার্টআপদের জন্য ঠিক আছে, বাট বাংলাদেশের কালচার এবং কালচারাল এজাইল ইজ এ ওয়ে অফ ওয়ার্কিং, মানে বাংলাদেশের যে কালচার, এই কালচারে তো আসলে এজাইল খুব বেশি কোম্পানি ইমপ্লিমেন্ট করছে না, বা এখানে আসলে ওই যে বসিং টেন্ডেন্সি যেটা যে বস, মানে এজাইল তো হচ্ছে যে কি বলে আপনার ধরেন যে এখানে কোনো বসিং নাই, মানে এখানে সবাই সমান, সবাই এভরিবডি ওয়ার্ক টুগেদার, দে ওয়ার্ক কোলাবোরেটলি, মানে এটা আসলে বাংলাদেশে অ্যাপ্লাই করাটা আমি দেখি নাই খুব একটা অর্গানাইজেশন লেভেল খুব একটা ইমপ্লিমেন্ট হচ্ছে, বাট শুধু আইটি অর্গানাইজেশন গুলো বাংলাদেশে কিছু কিছু অর্গানাইজেশন না কেন ভাইয়া কেন আপনি তো উদ্যোক্তা। আমরা যখন উদ্যোগ নেই, মানে ডেফিনেটলি আমরা হয়তো চিন্তা করে করি না, কিন্তু যখনই কোনো নতুন উদ্যোক্তা আসে তখন তো দেখা যায় যে অনেক কনস্ট্যান্ট থাকে। আমার তো মনে আছে যখন আমি আইটি শুরু করি সেই 2000 সনে, তখন তো আমি নিজেই আমাদের অফিস সেট আপ করা থেকে শুরু করে আমি সিইও, আমি হচ্ছে ক্লিনার, আই এম ডুইং এভরিথিং। আমি এই গুলশান 2 নম্বরের মোড়ে ছিল অফিস, আমি নিজেই প্রপোজাল নিয়ে তখন ওই যে 2 নম্বরের মোড়ে বাংলা লিংকের অফিস ছিল। বাংলা লিংক তখন ওই বিল্ডিং হয় নাই, 2000 এর কথা বলতেছি। তো বাংলা লিংকের অফিসে যে প্রপোজাল জমা দিতাম, নিজেই ডেলিভার করতাম, আবার নিজেই অফিস করা, তো সব এভরিথিং সো এজাইল। এটা ডেফিনেটলি আমরা তো অত পড়াশোনা করে বা চিন্তা ভাবনা করে করি নাই, কিন্তু বাই নেচার হয়ে যায়। বাট বলা যায় যে হয়তো আমরা কোনোটাই ঠিক মতো করি না আর কি। কিন্তু বেসিক্যালি আপনার ধরেন যে ইউরোপ এবং আমেরিকা, এই এজাইল ইজ ওয়াইডলি অ্যাডাপ্টেড, মানে সফটওয়্যার কোম্পানি, আইটি কোম্পানিগুলোর জন্য এজাইল
না যে হ্যাঁ, এছাড়া কোনো মানে অল্টারনেটিভ নাই, এজাইল ছাড়া অল্টারনেটিভ নাই মানে। আর অন্যান্য কোম্পানিগুলো আপনার ধরেন যেমন টেসলা বা ওয়ার্ল্ডের বড় বড় আমেরিকান কোম্পানিগুলো এখন আপনার ধরেন যে এজাইল অ্যাডপ্ট করছে, ইভেন গভর্নমেন্ট লেভেল, নাসা, হ্যাঁ, তারা কিন্তু আসলে এজাইল ওয়েতে কাজ করে। আমাদের এখানে এবং তারা ওই যে বিভিন্ন ফ্রেমওয়ার্ক। আমাদের এখানে যারা এস্টাবলিশ বিজনেসম্যান আছেন আর কি, বিশেষ করে আমাদের সাকওয়াত ভাই আছেন, তারপরে এখানে আছেন হচ্ছে আহ, আহ, ভাই, শারিয়ার ভাই, তারা কোনটা ফলো করে তার বিজনেসে, তারা তাদের ম্যানেজমেন্ট স্টাইলটা কি, এজাইল অর what they practice actually? I want to know, যদি সাকওয়াত ভাই থাকেন এখানে, তারপরে আছেন আমাদের ইসে আছেন ওই শহীদুল ভাই আছেন, উনি তো বড় অর্গানাইজেশন রান করেন, উনি বলতে পারবেন তারা কোন পদ্ধতিটাকে ফলো করে, what they actually follow. আর আমাদের মনোয়ার ভাই তো হিউজ এক্সপিরিয়েন্স, ওয়ার্ল্ড ওয়াইড কাজ করছেন, ইউনাইটেড বিভিন্ন জায়গায়। ইফ আই মে, আমি আপনার আজকে প্রেজেন্টেশনটা খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হলো যে প্রজেক্ট প্ল্যানিং এ আমি একটা হাইপোথেটিক্যাল কনসেপ্ট বলি, আপনি অপিনিয়নটা একটু দেন। কারণ বাংলাদেশটা এখন একটা ট্রান্সফরমেশনের মধ্যে যাচ্ছে। আমি যদি এটা বলি, বাংলাদেশ স্টার্টআপ হয়েছে, স্টার্টআপ নেশন। স্টার্টআপ নেশনে একটা অল্প সময়ে গভর্নমেন্টকে অনেকগুলো কিছু কাজ করতে হবে, সংস্কার, তার মানে কতগুলো সাইকেল, যে আপনি যেটা বললেন যে সাইকেল শেষ করতে হবে, সেই ক্ষেত্রে সামনে ফার্স্ট টাইম ওরা একটা বিশাল বাজেট করবে। তো বাজেটে অনেকগুলো মিনিস্ট্রিতে বিভিন্ন প্রজেক্ট প্রপোজালের উপর ভিত্তি করে বাজেট প্রমোট করবে। আমরা যদি একটা টার্গেট করি যে ঢাকা সিটিতে যে রোড কাটছে, ওয়াসার পানির পাইপ আবার কনস্ট্রাকশন হচ্ছে, এগুলি, তাহলে তো আমরা প্রজেক্ট প্ল্যানিং এর এই ফর্মুলা করে উই ক্যান শো দেম যে দেয়ার ইজ এ কনফ্লিক্ট। আমাদের যে বাজেট যে অ্যালোকেশন হয়েছে এই টাইমের মধ্যে যদি ম্যানপাওয়ার রিক্রুট না করা হয়, দেয়ার উইল বি কনফ্লিক্ট এবং এত ওয়েস্টেজ হতে পারে, অথবা কাজটা এক বছরে শেষ হবে না। তো এটা কি পসিবল? প্রজেক্ট মানে ঢাকা সিটিতে যে নেক্সট 1 ইয়ারে যে প্রজেক্ট বা নেক্সট 1-2 ইয়ার প্রজেক্ট, ফ্যান্টাস্টিক পয়েন্ট, ডেফিনেটলি ইট শুড বি, কারণ হচ্ছে পসিবল এবং এটা কাউকে করে দেখানো উচিত। অ্যাকচুয়ালি দেখা যায় যে অ্যাকচুয়ালি গভর্নমেন্টের টাইম ফ্রেমের থেকে যদি তারা অনেক বড় কাজ, যেটা করতে লাগবে হচ্ছে অ্যাকচুয়ালি 3 ইয়ার্স, তারা এখন প্ল্যান করতেছে এটা করার জন্য, বাজেট অ্যালোকেট করতেছে, আলটিমেটলি তো তারা শেষ করতে পারবে না। They cannot finish it. গভর্নমেন্ট তো সম্ভবত করে, আপনার এমবিপি করে না, অবশ্যই এমবিপি করে আপনার করে। কিন্তু এটার অ্যাডভান্টেজটা দেখলাম, একসাথে অনেকগুলো ডেটা দিতে পারলে খুব কুইকলি একটা অ্যানালাইসিস রিপোর্ট দিতে পারে। হ্যাঁ, মানে হয় কি এক্সাইটমেন্টের মধ্যে এসে অনেক কিছু তো উদ্যোগ নিয়ে ফেলে না, তো এখানে যদি ডেটা পয়েন্ট গুলো ঠিকমতো ডেটা ইনপুট দেওয়া যায় এবং ঠিকমতো অ্যানালাইসিস করা যায়, ব্লাইন্ড স্পট গুলো ধরা পড়বে আর কি। যে তাহলে আমরা কি একাডেমিতে একটা ছোট্ট প্রপোজাল দিতে পারি কিনা, যে আমরা একটা ভলান্টিয়ারলি একটা ছোট্ট কম্পোনেন্টকে অ্যানালাইসিস করে দেব রিয়েল লাইফ। এটা হচ্ছে ইসের ফিল্ড আর কি, মাহমুদ ভাইয়ের ফিল্ড আর কি। মাহমুদ ভাই যদি রাজি হয় আমার কোনো আপত্তি নাই। দিস কুড বি ইন্টারেস্টিং চ্যালেঞ্জ, আমাদের টিমেরও আমাদের প্র্যাকটিস হবে, 2-3 মাসে কাজ করে উই শো দেম এআই এর পাওয়ারটা কত। হ্যাঁ, আমাদের বেশ অবশ্যই করা যাবে। হ্যাঁ, আমাদের বেশ কিছু মানে ইন্টারেস্টিং এক্সপেরিয়েন্স হবে আর কি আপনাকে নিয়ে। ভাই, আপনি মাহমুদ ভাই, আমরা কয়েকজন মিলে বসে উই ক্যান ব্রেইনস্টর্ম করতে পারি আর কি, আমরা কিছু কাজ প্র্যাকটিক্যালি করে দেখতে পারি কি রকম আসতেছে, সেই অনুযায়ী একটা প্রপোজাল দেওয়া যায়। যদি আপনি ইনিশিয়েট করলেন আর কি। I'm just discussing just float an idea, and এটা বড়, it's not only business, অন্য সেক্টর এটা ইউজ করতে পারে, যে কনসেপ্ট এটা বলছে। ট্রু। আপনার আমি একটা কথা বলি, যে কামাল ভাই, আমি বলি আর কি, যে সবচেয়ে বড় যে প্রবলেমটা সেটা হচ্ছে আপনার মাইন্ডসেট এন্ড কালচার। ঠিক আছে, আপনি যখন কারণ আমাদের এখনো হচ্ছে ফিক্সড মাইন্ডসেট, যারা সিনিয়র পজিশনে যারা বসে আছে, আপনার ধরেন যে ডিসিশন মেকিং এ যারা আছে, তারা আসলে বেসিক্যালি ধরেন যে কোনো চেঞ্জ, কারণ এজাইল মানে ইটস এ নিউ ওয়ে অফ ওয়ার্কিং, এখন নতুন একটা ওয়ে নিয়ে যখন যাবেন তখন তার মাইন্ডসেট প্রথমেই বাধা দিবে, যে মানে আপনার এই জায়গায় হচ্ছে প্রবলেম, মানে কালচার এন্ড মাইন্ডসেট। But I see an opportunity also, বুঝছেন ভাই, কারণ কি? হ্যাঁ, definitely, because যারা
মোস্ট এজাইল কান্ট্রি ওয়ার্ল্ড এখন বাংলাদেশই। লাস্ট 2 মাসে যা বা 6 মাসে যা করেছে এটা আনএক্সপেক্টেড ছিল। অতএব there is a possibility যে at least young generation যারা আন্ডারস্ট্যান্ড যে কি নিড আমরা ওই রিসোর্স হয়তো প্রয়োজন নেই, আমাদের যেহেতু রিসোর্স ক্রাইসিস, if we can show academy থেকে, so academy way, it will be also আমাদের own marketing drive. AI can help government also run the country, মানে মনিটর করা। ইয়া মানে এজেলটা এখন আসলে বেসিক্যালি গভর্নমেন্ট লেভেলে ইমপ্লিমেন্ট হচ্ছে আপনার আমেরিকাতে এবং অস্ট্রেলিয়ার যে ভিক্টোরিয়া গভর্নমেন্ট, তারপরে আমেরিকার অনেকগুলো তারা মানে গভর্নমেন্ট লেভেল ইমপ্লিমেন্ট হচ্ছে আর কি। তো এটার জন্য যে ধরনের আপনার স্ট্রাকচারাল বা মাইন্ডসেট বা আপনার ধরনের পিপল দরকার, তো সেই ধরনের আসলে মানে মানে এটা আসলে বেসিক্যালি মানে আমার মনে হয় যে আরো সময় লাগবে আর কি। এটা আসলে সাডেনলি তো হবে না বাংলাদেশে। আমার মনে হয় যে আমরা ডিফারেন্ট দিকে যাচ্ছি আর কি। কি হবে না হবে এটা চিন্তা করার দরকার নাই। আচ্ছা, আমরা কিন্তু শেষ করতেছি। আর ইসে অনেকে হয়তো ওই যে নিপু আপু বলতে চাচ্ছে যে গুড নাইট। গুড নাইট। যারা ব্রেক নিতে চাচ্ছেন নিতে পারেন, আমরা ইন্টারেস্টিং ডিসকাশনে আছি। আচ্ছা, আমি কেন বলতেছি এটা আলোচনার বিষয় না, আলটিমেটলি তো আমরা ধরেন এরকম না যে আমরা টেন্ডারবাজিতে ঢুকতে চাচ্ছি অথবা আমরা এই মুহূর্তে উই আর ট্রাইং টু গেট সাম গভর্নমেন্ট জব। বিষয়টা কিন্তু এটা না, মানে এইভাবে দেখার কোনো কারণ নাই। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে মানে হুইল টেক ইনিশিয়েটিভ অ্যাকচুয়ালি হবে না, এটা তো বলে দেওয়া সহজ। যেমন আমাদের না তাগিদ আপু একবারে বিসমিল্লাহতে বলছে হবে না, ফরগেট অ্যাবাউট ইট। হবে না বলা তো ইজি, এবং আমরা জানি মানে বাংলাদেশে তো আমরা এখানে বেড়ে ওঠা, আমরা বাস্তবতা জানি। বলছিলাম ছোট্ট একটা ইনপুট শুনে খুব ভালো লাগতেছে। হ্যাঁ, এজাইল আসলে আমার দেখা বাংলাদেশে সবচেয়ে বড় প্রজেক্ট গুলো করে হচ্ছে ফরেন এনজিও, যেখানে অলরেডি গত 10 বছর ধরে আমার দেখা মতে তারা ইউজ করতেছে। যেমন মহেশখালীর একটা গভর্নমেন্টের প্রজেক্ট, মানে গভর্নমেন্টের অধীনস্থ প্রজেক্টে এটা বাইরের দেশের হচ্ছে আমরা বিলাটেরাল ট্রেড যেটাকে বলি, এই ধরনের যে প্রজেক্ট গুলো আছে, মহেশখালীর 1200 কোটি টাকার প্রজেক্টে আমি দেখছি পুরা 1000 পেজের হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্টের অ্যাজাইলের উপরেই হচ্ছে এটা তৈরি করে করা। আচ্ছা, আর একটু শর্টে যদি বলি, যেমন ধরেন এই যে এরা ইউজ করতেছে, যেমন ধরেন মানে আমি আমার এক্সপেরিয়েন্স থেকে যতটুকু দেখি, প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে তারা অলরেডি এই ধরনের বড় অর্গানাইজেশন গুলো যারা বাইরের, এটা মানে ম্যাক্সিমাম তো বললাম যে এনজিওই দেখছি আমি। তো সেখানে এক্সাম্পল হিসেবে প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারের ক্ষেত্রে প্রাইমেভেরা, যে P6, monday.com, ClickUp, এগুলো কিন্তু ClickUpটা একটু ছোট আকারে ইউজ হয়, তারা করতেছে। ধরেন ডায়াগ্রাম ফ্লো চার্টের ক্ষেত্রে আমি দেখছি যে প্রজেক্টের এই জিনিসগুলো হচ্ছে ডায়াগ্রাম গুলো যখন পেজ বাই পেজ দেখছি, তখন তারা এই আপনার monday.com, ClickUp যেটা, এগুলা একটু কমপ্লিকেটেড। আমরা যেটা ইউজ করব আমাদের কাজের ক্ষেত্রে, আমরা চেষ্টা করবো যেটা ফ্রি আর কি, একটু ফ্রিটা ইউজ করবো আর কি, 2 আওয়ার ওয়ার্ক আর কি শুরুর ক্ষেত্রে। এবং ওই ডায়াগ্রাম টুলে আমি দেখছি স্মার্ট ভিডিও এগুলো ইউজ করে হচ্ছে ওই অ্যাডাই প্রজেক্টের সব মানে ধরেন প্রচার্ট গুলো ধরে করে নিচ্ছে। টাইম ক্যালকুলেশন টুলসও তারা এখন গুগল শিটেরা গত 15 বছর ধরে ইউজ করতেছে। মানে ধরেন আমার দেখা মতে বাংলাদেশে এটা ইউজ হচ্ছে, কিন্তু প্রাইভেট বা রেগুলার গভর্নমেন্ট জব টাইপের যে প্রজেক্ট গুলো, এখানে এগুলোর পাত্তাই নাই টোটালি। হ্যাঁ, ঠিক আছে। আর আমাদের স্কোপও না এটা, এটা একটু আমাদের স্কোপের বাইরে আর কি। যেটা আমরা এআই একাডেমি অ্যাকচুয়ালি ফোকাস অন ম্যাথস পিপল আর কি, এবং আমরা উই হ্যাভ সেট প্রোগ্রাম যেটা আমরা করতেছি। কিন্তু আমি মনে করি যে আমাদের মেম্বারদের ক্ষেত্রে বিভিন্ন ইনিশিয়েটিভ নেয়া, উদ্যোগ নেয়া এবং ট্রাই করা। আমাদের আমি জাস্ট নাম উল্লেখ করবো না, বিকজ ভেরি প্রাইমারি লেভেলে, গভর্নমেন্ট লেভেল থেকে একটা প্রপোজাল নিয়ে অলরেডি আমাদের এক মাস্টারমাইন্ডার ওয়ার্কিং চেষ্টা করতেছে একদমই, হি ইজ লিডিং গভর্নমেন্টের একটা প্রজেক্ট নিয়ে কাজ করার, এবং এটা এই কারেন্ট গভর্নমেন্টের সাথে খুবই রিলেভেন্ট একটা প্রজেক্ট নিয়ে এবারে ডাইরেক্টলি ইনিশিয়েট করতেছেন।
আমাদের কর্পোরেট থেকে অনেক প্রপোজাল চাওয়া হচ্ছে আমাদের কাছ থেকে, কিন্তু আমি মনে করি এটা অনেক বেশি অ্যাজাইল ওয়েতে হইতে হবে আর কি, কারণ আমরা উই আর ফোকাস অন এই মাস্টার মাইন্ড প্রোগ্রামের ব্যাপারে আমরা অনেক ফোকাস, এবং আমাদের অলরেডি সেট করা স্প্রিন্ট এন্ড সাইকেল আছে আর কি 2025 এর পুরো স্প্রিন্ট এন্ড সাইকেল রেডি করা আছে। সো উই আর ফোকাস, আমরা এইভাবে আগাতে চাচ্ছি। আর অল দিস থিংস, এটা যেমন ধরেন মনোহর ভাই গভর্নমেন্টের সাথে হাইলি কানেক্টেড বিভিন্ন জায়গায়, সো উনি একটা টেস্ট কেস আকারে একটা জিনিস দেখতেই পারে, ভলেন্টিয়ার সার্ভিস দেয়া, নাথিং টু ডু এনি প্রজেক্ট করা, জাস্ট এআইটাকে কাজে লাগানো। তার যদি আমরা কোনো সহযোগিতা করতে পারি, মনোহর ভাই যদি কোনোভাবে সহযোগিতা করতে পারে, উই ক্যান ডেফিনেটলি হেল্প ইট আউট। বেসিক্যালি আমরাই তো উপকৃত হব, আমরা যদি একটা ট্রেনিং এটা করতে পারি, সো আমরা আমাদের একটা এক্সপেরিয়েন্স হবে। ইয়েস, আর মানে কাজ করলে কত কাজ করার আছে, উই ক্যান ট্রাই। এই যেটা বলতেছিলাম আর কি, সাখাওয়াত ভাই যদি থাকে, তারপরে তাবরিজ ভাই আছেন, তারা কোন ম্যানেজমেন্ট স্টাইল ফলো করে জানতে চাচ্ছি। দ্য টোটাল ওয়াটার purification from tap water to drainage and flow in the river. Other can be reset if the others can be reset. People continuance can arise with the government or private sector. ওয়াটার একটা বিরাট ইস্যু বাংলাদেশে, ডেফিনেটলি ওয়াটার একটা হোল বিগ ইস্যু বাংলাদেশে। ওয়াটার নিয়ে কাজ করা খুব দরকার। হ্যাঁ, এখানে বলছি। আচ্ছা, আমার যেটা মনে হয়, আমরা তো বলতেছি অ্যাজাইল মেথড, ওয়াটারফল মেথড, ভেরিয়াস মেথড, রাইট? জিনিসটা হয়েছে যে উই শুড নো অল দ্য মেথড, এবং এর প্রত্যেকটা মেথডেরই কিছু উপকারিতা আছে, অপকারিতা আছে। কোম্পানি কখনোই একটা মেথড পুরোপুরি ফলো করে না। আমার যখন যেটা দরকার হবে আমি তখন সেখানে সেটা ফলো করব। একটা কোম্পানিতে অনেকগুলো ফাংশন থাকে, সে ফর এক্সাম্পল মার্কেটিং ফাংশন আছে, মার্কেটিং ফাংশনের অনেকগুলো কাজ থাকতে পারে, তারা বিভিন্ন ধরনের ক্যাম্পেইন লঞ্চ করে। ক্যাম্পেইনের জন্য যদি আমি অ্যাজাইল মেথড ফলো করি, কিন্তু আমার প্রোডাকশনের জন্য হয়তো আমি ওয়াটারফল মেথড ফলো করব। বেসিক্যালি যে জিনিসটা হচ্ছে উই শুড নো অল দ্য মেথড, এবং যেখানে যেটা রিলেভেন্ট সেটা আমরা ইউজ করব। ইট ডাজন্ট ম্যাটার যে এবার সরাসরি বলে দেওয়া যাবে না একটা কোম্পানি অ্যাজাইল মেথড ফলো করে। ট্রু, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। মেথডটা দরকার হবে আমরা সেখানে সেটাই অ্যাপ্লাই করব। দ্যাট ইজ মাই টেক। আমার এটা হচ্ছে, আমার অপিনিয়ন হচ্ছে দিস ইজ AI in business master class, not management master class. So এবং আমি আগেই বলে নিচ্ছি যে ম্যানেজমেন্টে আমার হিউজ লিমিটেশনস আছে। সো এবং আমি আশাবাদী ইন ফিউচার উইল হ্যাভ প্রপার ম্যানেজমেন্ট ট্রেইনি, management trainer to come in this platform and give proper project management যেটা হয়তো আমাদের মেম্বাররা খুব উপকৃত হবে। Anyway, thank you for the input. You are absolutely right. Task based বা even প্রোডাকশন এবং এই ইসের ক্ষেত্রে, মার্কেটিং এর ক্ষেত্রে হতে পারে কমপ্লিটলি টু ডিফারেন্ট ম্যানেজমেন্ট টেকনিক ফলো করতেছে, এটা হতেই পারে। এবং কিছু কিছু জায়গা আছে যেখানে অবশ্য অ্যাজাইল ইউজই করা যাবে না কিছু কিছু কাজের ক্ষেত্রে। যেভাবে আমরা বলতেছিলাম যে আর্মি তো অ্যাজাইল হওয়ার সুযোগ নাই, বা ইসের সিকিউরিটি পারপাসে যারা কাজ করে, যে কোনো প্রতিষ্ঠানে সিকিউরিটি নিয়ে যারা কাজ করে, সেখানে অ্যাজাইল হওয়ার সুযোগই নাই, সেখানে তাকে স্পেসিফিক্যালি ডিফারেন্ট মেথড ফলো করতে হবে। সো আজকে তাহলে ক্লোজ করি। আমার মনে হয় যে অলরেডি টাইম আপ, আজকে যেটা আগে শেষ করলাম, কালকে থেকে আমরা নতুন ইস্যু স্টার্ট করব। গুড নাইট এভরিবডি, আসসালামু আলাইকুম।